জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। গোপালগঞ্জের কারফিউতে ৩ ঘন্টার বিরতি চলছে। ফের দুপুর ২টা থেকে শুরু হবে কারফিউ। এদিকে গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। কারফিউ শিথিলের পর পরিস্থিতি কেমন দেখছেন লিমন? রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে কিনা আমাদেরকে জানাবেন। রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা বেড়েছে এবং আমি ঠিক এই মুহূর্তে আছি গোপালগঞ্জ পৌর বড় বাজার যে মার্কেট, সেটিতে এটি মূলত কাঁচা বাজার, ফলের বাজার সহ সব ধরনের বিপণী বিতানি এখানে আছে। এখানকার চিত্রটি নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন এই ক্যামেরায়। এখন কিন্তু বেশ ভিড় এখানে আছে। দোকানিদের সঙ্গে কথা বললাম, যদিও এই কাঁচা বাজার এই কারফিউয়ের আওতামুক্ত, কিন্তু যেহেতু শিথিলতা শুরুর সময়টা সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এই 11টা বাজার সাথে সাথেই কিন্তু এখানে মানুষেরা এসেছেন, ক্রেতারা এসেছেন, তারা তাদের প্রয়োজনীয় প্রতিদিনের পণ্যটি কিনে নিয়ে যাচ্ছেন। এখানে আমি মানুষের সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এই কারফিউয়ের কারণে এই কাঁচা বাজারের উপর যে একটা প্রভাব পড়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু আসছে এই দুই পক্ষের কাছ থেকেই। বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই প্রচলিত যে বাজার দর তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ কয়েকজন ক্রেতা আমার কাছে করেছেন। এ ব্যাপারে আমি বিক্রেতাদের কাছে কথা জানতে চাইলাম। তারা বলছে যে কারফিউয়ের এই সংবাদটিকে ঘিরে পণ্য আমদানিতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক একটু জটিলতা তৈরি হয়েছে, যেই কারণে তাদের দাবি যে পণ্যের দামটা কিছুটা বেড়েছে। মানুষজন আসলে এই কারফিউ, অন্যদিকে সেদিনের সহিংসতা, সব কিছু মিলে একটু উদ্বিগ্ন আছে। তারা আমাদের কাছে আসলে তাদের যে একটি দল করে, ব্যাপারটা এরকম না। তারা চাইছে যে সেদিনের যে হামলার ঘটনা সেটা সুষ্ঠু তদন্ত হোক, ধরে ধরে অপরাধীদের বিচার হোক, তারা এই ভাষায় কথা বলছেন। তবে এই যে সামগ্রিকভাবে যে মানুষের একটা যে কষ্ট আছে, কারফিউর কারণে অচলাবস্থা তৈরি হচ্ছে, এর থেকে তারা পরিত্রাণ চান বা এর একটা অবসান চান। সোনালী। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবারের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছিলেন 4 জন। গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন, সুমন বিশ্বাস ও আব্বাস আলী। দেশব্যাপী জুলাই পদযাত্রার 18তম দিনে মুন্সিগঞ্জে রয়েছেন এনসিপির নেতারা। পদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এনসিপির আজকের কর্মসূচি কি এবং পথসভায় কি বললেন নেতারা, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোনালী, আজ কিন্তু 18তম দিনের মতো জুলাই পদযাত্রা করছে এনসিপি এবং আজকে 18তম দিনে তারা মুন্সিগঞ্জে এসেছে এবং মাত্রই যে মুন্সিগঞ্জে যে শহীদ চত্বর, সেই শহীদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ সম্পন্ন করেছে। এর আগে আমরা দেখেছি যে আজ রাত কিন্তু গতকাল বা সব শেষ সমাবেশ করেছিল পদ্মার ওপারে, অর্থাৎ রাজবাড়িতে, এবং রাজবাড়ির পরে আমরা দেখেছি মানিকগঞ্জে সমাবেশ করেছিল রাতে, এবং এরপর রাতে এই যে
এই এনসিপির যে পদযাত্রার যে বহর সেটি মূলত মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থান করেছিল এবং আজকে কিছুক্ষণ আগে যেটি বললাম মাত্রই শেষ হয়েছে এই পদযাত্রাটি। এখান থেকে নাহিদ ইসলাম যেই বক্তব্যটি দিয়েছেন তিনি বলছেন যে তাদের জন্য সামনে আরেকটি লড়াই অপেক্ষা করছে এবং সেটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই। সেই জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। এবং এখানে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন, যিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সেটি বলেছেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আমরা দেখেছি তিনি বক্তব্য দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে এই সকল ধরনের গোপালগঞ্জে হামলার যে প্রসঙ্গ সেটি তিনি বলেছেন যে সন্ত্রাসীদের যারা সশস্ত্র হামলা চালিয়েছে এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তিনিও আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে নাহিদ ইসলাম যে কথাটি তার সমাপনী তার বক্তব্য এখানে শেষ করেছিলেন, তিনি যেহেতু প্রধান অতিথির বক্তব্যটা এখানে রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এই যে এনসিপির লড়াই চলবে এবং তারা যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচিত না হবে ততদিন পর্যন্ত তারা এই লড়াইটি চালিয়ে যাবেন। এখন মূলত যেহেতু শুক্রবার জুমার নামাজের বিরতি দিচ্ছে এনসিপির এই পদযাত্রার। এখন এই ছিল আমার কাছে সব শেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। বৈরী আবহাওয়ায় সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে চড়া সবজির দাম। গ্রীষ্মকালীন সবজি পটল, ঢেঁড়স, ঝিঙে, বেগুন, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় কিছুটা কমলেও এখন চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ ও বেগুন। কাউরান বাজারে মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে কেজিতে 160 থেকে 170 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। অন্যদিকে এখন অস্থিতিশীল চালের বাজার। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 82 টাকায়, আর নাজির শাইল কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 84 থেকে 88 টাকা কেজি দরে। এছাড়া অস্থিতিশীল মুরগির বাজার। আগের সপ্তাহের মতোই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে চড়া মাছের বাজারও। চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে কাঁকরোল, পটল, লাউ, ঝিঙা বেশিরভাগ সবজি। আর অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহ ব্যবধানে 100 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। একই পরিস্থিতি ময়মনসিংহের সবজির বাজারেও। গেল কয়েকদিনের বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় কমেছে সরবরাহ, ফলে বেগুন, করলা, পেঁপে সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এদিকে ক্রেতারা স্বস্তি নেই মাছের বাজারেও। ছুটির দিনে রাজশাহীর মাছের বাজারে ভিড় বাড়লেও সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। জুলাই শহীদদের রক্ত উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার সকালে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কফিনবাহী প্রতীকী রোড মার্চ ও পথসভায় কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অপরকে নির্মূল করার জন্য, নির্বংশ করার জন্য, নিঃশেষ করার স্লোগান তুলছেন। আমাদের অনুরোধ থাকবে এটা আপনারা করবেন না। আমরা এখান থেকে কোনো দল নির্মূল করার জন্য, কোন মতাদর্শকে নির্বংশ করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। আমাদের এই পথ চলা, রক্তদান, আত্মদান সংগ্রামের একটাই লক্ষ্য যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি, আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি। প্রিন্সিপাল সহ 4 শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি প্রথম বর্ষের শনিবারের পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। সিটি কলেজের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা জানায়, প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতার কারণে ইতিমধ্যেই শিক্ষা জীবনের দৌড়ে পিছিয়ে পড়েছেন তারা। হুটহাট পরীক্ষা বন্ধ করায় ক্ষুব্ধ তারা। এছাড়াও অনিয়মের বিপক্ষে শিক্ষার্থীরা কথা বলায় তাদের মারধর করার অভিযোগও রয়েছে সিটি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। দ্রুত প্রিন্সিপাল পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। সকালে রাস্তা অবরোধ করলেও পুলিশের অনুরোধে পরে রাস্তা ছেড়ে দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা।
বিএনপির দুই পক্ষের ইজারা দ্বন্দ্বে শরীয়তপুর চাঁদপুর নৌপথে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ। শরীয়তপুর প্রান্তে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের সারি। এ বিষয়ে আরও জানাতে নরসিংহপুর ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, সমস্যা সমাধান করে ফেরি চলাচল পুনরায় শুরু করতে প্রশাসন সক্রিয় কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ সোনালী, প্রশাসন কিন্তু সক্রিয় হয়েছে। আমরা সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই সমস্যাটি সমাধানে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2টার সময় তারা একটি সভা ডেকেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ রেভিনিউ অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ ঘাটের যে ম্যানেজার আছেন অর্থাৎ BIWTA এবং BIWTCর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের নিয়ে একটি সভা হবে এবং সেই সভায় যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি নিরসনের জন্য তারা কাজ করবেন। একটু জানিয়ে রাখি সোনালী যে এই ঘাটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘাট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে চট্টগ্রামের যোগাযোগের একটি সহজ মাধ্যম। ঢাকা ঘুরে যে যানবাহনগুলো যায় সেই থেকে এই রুট ধরে গেলে কিন্তু 55 কিলোমিটার কম হয়। শরীয়তপুর প্রান্তে যে নরসিংহপুর ফেরিঘাট রয়েছে এই মুহূর্তে কিন্তু ফেরিঘাটে কোনো ধরনের ফেরি চলছে না, অর্থাৎ রাত 3টা থেকে ফেরি চলাচল অনেকটাই বন্ধ রয়েছে এবং এর কারণে কিন্তু কোনো যানবাহন এখন এই সড়কে চলাচল করছে না। এই ফেরিঘাট থেকে 5 কিলোমিটার দূরে যে যানবাহনগুলো দীর্ঘ সারি রয়েছে, প্রায় 2 কিলোমিটার সারি রয়েছে। গতকাল এইখানে যে বিএনপির দুই পক্ষের এই ইজারা নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সূত্রপাত হয়। অর্থাৎ গত বছর আগস্টের পর 5 আগস্টের পর যে ইজারাদার ছিল সেই ইজারাদার কিন্তু এখান থেকে চলে যায়। তারপরে ইজারা নেন মমিন দিদার নামে একজন। তার মেয়াদ শেষ হয়, নতুন করে টেন্ডার দেওয়া হয় এবং সেই টেন্ডারে জিসান বালা নামে একজন ইজারা পায় এবং সে এই ইজারা 1 তারিখ থেকে নিচ্ছিলেন। কিন্তু মমিন দিদার তিনি আবার কোর্ট থেকে একটি আদেশ নিয়েছেন, এই আরও 3 মাস পর্যন্ত তিনি এটা এক্সটেনশন করিয়েছেন, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন। যার ফলে তিনি গতকাল টোল অর্থাৎ এখান থেকে ইজারার টাকা আদায় করতেছিলেন। এমন সময় কিন্তু এই সূত্রপাত হয় এবং এরপর থেকে জিসান বালা কিন্তু এই যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলেই কিন্তু এই জট তৈরি হয়েছে। সোনালী, নরসিংহপুর ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত 30টি দোকান। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 6টায় চাষারা এলাকায় হকার্স মার্কেটে আগুন দেখতে পান তারা। এ সময় দ্রুতই আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। ধমনীর রোগ ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি CVI-তে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, পায়ে ফোলা ভাব লক্ষ্য করা হলে চিকিৎসকদের শরণাপন্ন হন ট্রাম্প। পরীক্ষা শেষে এই রোগের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। মূলত হৃৎপিণ্ডে রক্ত চলাচলের সমস্যা দেখা গেলে এই রোগ শরীরে বাসা বাঁধে। ঘন ঘন হাত মেলানো ও নিয়মিত অ্যাসপিরিন ওষুধ সেবনের কারণে মার্কিন প্রেসিডেন্ট CVI-তে আক্রান্ত হয়েছেন বলে ধারণা চিকিৎসকদের। তবে 70 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য এমন সমস্যা স্বাভাবিক বলে জানিয়েছে হোয়াইট হাউস। জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 3 ম্যাচের সিরিজে প্রথম ODI-তে স্বাগতিকদের 130 রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 285 রানের পুঁজি পায় আজিজুল হাকিম তামিমরা। জাওয়াদ আবরার দলের হয়ে সর্বোচ্চ 70 রানের ইনিংস খেলেন। রিজান হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ পান অর্ধশতকের দেখা। দক্ষিণ আফ্রিকার হয়ে 10 ওভার বল করে 42 রান দিয়ে 4 উইকেট শিকার করেন বাসন। 286 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 5 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করতে থাকেন মোহামেদ বুলবুলাইয়া। 72 রানের ক্যামিও উপহার দিয়ে অবশ্য শেষ কাজটা করতে পারেনি এই ওপেনার। স্বাগতিকদের থামতে হয় 155 রানে। ইকবাল হোসেন, ইমন ও স্বাধীন ইসলাম 3টি করে উইকেট শিকার করেন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।